তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ গড়তে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আলোচনায় তিনি কথা জানান। ডক্টর ইউনূস বলেন, গত 15 বছরে বাংলাদেশে যত নির্বাচন হয়েছে তা সবই ভুয়া। সেসব নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি। এছাড়া এদিন মেটার সাথে এক বৈঠকে ফেসবুকে মিস ইনফরমেশন প্রতিরোধে কার্যকর ভূমিকা নিতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের গল্প তুলে ধরেন তিনি। পাশাপাশি পতিত শেখ হাসিনা সরকারের অন্যায় দুর্নীতির কথাও এই বিশ্ব ফোরামে আলোচনা করেন। ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনার দুর্নীতির রেকর্ড সংরক্ষণ করা হবে। শেখ হাসিনার সময় ভুয়া নির্বাচনগুলোতে কেউ ভোট দিতে পারেনি বলেও জানান প্রধান উপদেষ্টা। The regime that ruled the country, all fake elections, nobody voted, but she got elected herself as they wish. So it's a single person regime which commanded everything, and that's what made all the people and the students furious. তিনি বলেন, অন্তর্বর্তী সরকার তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। The amount of money laundered away from the country, from the banking system, the total amount they've estimated, calculated about $17 billion from the banking system, just laundered away. The students were saying, we will have to build a new Bangladesh. They don't have to see anything connected with the old Bangladesh. So that's a big task for us. How to define that new Bangladesh, how to start that new Bangladesh, and we are committed to create that new Bangladesh. এছাড়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে ক্লাইমেট হাব সেমিনারে অংশ নেন ডক্টর ইউনূস। So the whole country has expectation now. Managing their expectation is a big task for us because they want everything to happen right now. If you are a government, if you have the power, why can't you do it? You have to do it now. এদিন বিশ্ব ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যানা বিজার্ড এর সাথে সাইডলাইন বৈঠক করেন প্রফেসর ইউনূস। এছাড়া মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রধান স্যার নিক ক্লেগের সাথে বৈঠকে ফেসবুকে অসত্য ও ভুয়া সংবাদ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার অনুরোধ করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ইয়াসিন রানা, এটিএন বাংলা। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে না পারলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছু কিছু ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না বলে অভিযোগ তার। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনার সভায় ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিয়ে জনপ্রত্যাশা পূরণের কথা বলেন বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ৬৯-এর গণ অভ্যুত্থানের নায়ক শহীদ আসাদের ৫৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সমমনা জোটের নেতারা। এতে বক্তারা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ আসাদের ভূমিকার কথা তুলে ধরে বলেন, আসাদের রক্তের বিনিময়ে গণতন্ত্র ফেরানো সম্ভব হয়নি বলেই ২৪শে আবু সাইদদের জীবন দিতে হয়েছে। এখন মানুষের প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের সামনে। অনতিবিলম্বে নির্বাচন দিতে না পারলে দুর্বৃত্তরা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, স্বাধীনতার জন্য আসাদ লড়াই করছেন, কিন্তু আসাদের স্বাধীনতার চেতনায় মানুষের মুক্তি ছিল, সেই মানুষের মুক্তি আসেনি। আবারও ফয়সালা যদি রাজপথে আমাদের যেতে না হয়, এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে, এটাই আজকে জাতির প্রত্যাশা। নির্বাচন যেটা থেকে আমরা প্রায় ১৫ বছর বঞ্চিত, এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার একটা সুযোগ পাবেন। এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয়, তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে। মির্জা ফখরুল অভিযোগ করেন, অনেক ক্ষেত্রেই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে না। নিরপেক্ষতা বজায় রেখে দেশকে সংকট থেকে মুক্ত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকার যদি
নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলতে কারণ আছে, কারণ যে আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে নির্বাচনের পথে যাওয়ার তাগিদ দিয়ে মির্জা ফখরুল বলেন, পুরো সংস্কারের কমিটমেন্ট বাস্তবায়ন করবে ভোটের মাধ্যমে নির্বাচিত জনগণের প্রতিনিধি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। গত কয়েক বছর ধরে সেনাবাহিনীতে আধুনিক প্রযুক্তি নির্ভর যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম সংযোজনের মাধ্যমে বাহিনীর সক্ষমতা বেড়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সক্ষমতা আরও বাড়াতে ইঞ্জিনিয়ার্স ডিফেন্স ইন্ডাস্ট্রির সাথে কাজ চলছে বলে উল্লেখ করেন তিনি। চট্টগ্রাম সেনানিবাসের শহীদ এম.আর. চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অব দি রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাপ্রধান। এই সময় সেনাবাহিনীতে আধুনিক যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম যোগানে সচেষ্ট থাকবেন বলেও জানান তিনি। সেনাপ্রধান আশা করেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রত্যেক সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে পালন করবে এবং প্রয়োজনে দেশের জন্য জীবন উৎসর্গ করতেও দ্বিধা করবে না। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরও বেগবান করব ইনশাআল্লাহ। পেশাগত দক্ষতার পাশাপাশি একটি সুন্দর জীবনমান আমাদের সকলের কাম্য। আমি যে কোনো কল্যাণমুখী কার্যক্রম বাস্তবায়নের জন্য সর্বদা সচেষ্ট থাকব। এ বিষয়ে আমি রেজিমেন্টের সকল সদস্যদের সহযোগিতা কামনা করছি। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে 178 জন বিডিআর সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে। কারা ফটকে তাদের ফুলেল শুভেচ্ছা জানান স্বজনরা। চাকরি ফিরে পাওয়া সহ ভবিষ্যৎ জীবন যাপনের নিশ্চয়তা চান বিডিআর জওয়ানরা। খায়রুল ইসলামের রিপোর্ট। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ফুল দিয়ে প্রিয়জনকে বরণ করার জন্য হাজির হন পরিবারের সদস্যরা। দীর্ঘদিন পর পরিবারের স্বজনদেরও কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা। দীর্ঘ 16 বছর পর মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পেরে খুশি বিডিআর সদস্যরা। 17-16 বছরের ভিতরে মাকে হারাইলাম, দাদা নানি সব হারাইলাম, আর কিছু নেই এখন। এইটাই চোখে দেখেন। এইটাই তাদের যে চাকরি পুনর্বহাল করুক এবং যারা এই ধরনের ঘটনা বিডিআর হত্যাকাণ্ড করছে তাদেরও উপযুক্ত শাস্তি হোক। এখন চাওয়া থাকবে, এখন আমাদের পূর্ণ যে ইয়েগুলো তারা কাছে করব, তারপরে যে কত বছরের বেতন ইয়েতে সুযোগ সুবিধা যা দিছে এখন আমরা এগুলো চাই, এখন এগুলো পূর্ণ বহাল আমরা চাই। বিডিআর এর যে ঘটনাটি এটি কিন্তু ভারতের একটা ইন্ধনে এই শুধুমাত্র বিডিআর কে করার জন্য করেছে, বিডিআর কে পঙ্গু করার জন্য। এত উচ্ছ্বাসের মাঝেও আক্ষেপ আর কষ্ট নিয়ে কারা ফটকে বসে আছেন বৃদ্ধ বিডিআর সদস্য হাফিজুর রহমান। বিগত বছরের পরিবারের বেশিরভাগ সদস্যকে হারিয়েছেন তিনি। আমরা বিচার চাই, 16 বছর কেন আমাদের জীবন থেকে হারিয়ে গেল, পরিবার পরিজন থেকে আমরা হারিয়ে গেলাম। আজকে যদি আপনাদের এই আন্দোলন না থাকতো এই দেশের মুক্ত বাতাসে আমরা কোনোদিন আসতে পারতাম না, মুক্তভাবে কথা বলতে পারতাম না। দুপুরে সবাই মুক্ত হয়ে এক এক করে বেরিয়ে আসেন কারা ফটক দিয়ে। বলেন অন্যায়ভাবে বিগত সরকার তাদের মামলা দিয়ে জেলে রেখেছেন। 2009 সালে যে ঘটনা ঘটছে, আমার চাকরি ছিল মাত্র 19 দিন। 19 দিনের বিনিময়ে যে 16 বছর জেল কাটলাম, এর প্রতিকার যে কি পাবো কারো কিছু বলতে পারি না। কারাবন্দী বাকি সদস্যদের দ্রুত মুক্তির পাশাপাশি পিলখানায় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিও জানান কারামুক্ত বিডিআর সদস্যরা। দীর্ঘ 16 বছর পর আজ মুক্তি পেল বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলায় 178 জন বিডিআর সদস্য। তারই ধারাবাহিকতায় ঢাকার এই কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেল 41 জন বিডিআর সদস্য। এ সময় পরিবারের সদস্যদের খুব কাছ থেকে আলিঙ্গন করতে পেরে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা। পাশাপাশি সরকারের কাছে বিনা অপরাধে দীর্ঘ বছর ধরে জেল খাটার জন্য ক্ষতিপূরণও চায় তারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।